জানেন কি, আজ যে জায়গাটায় এই রাজকীয় ভিক্টোরিয়া মেমোরিয়াল দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গাটায় আগে কি ছিল, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেন এই স্মৃতিসৌধটিকে কালো রঙে রাঙিয়ে দেওয়া হয়েছিল। আর জানেন কি, এই মেমোরিয়াল মাত্র একবার ভাড়া দেওয়া হয়েছিল। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব ভিক্টোরিয়া মেমোরিয়ালের অজানা অনেক ইতিহাস আর ঘুরে দেখব ভিক্টোরিয়া মিউজিয়াম। অক্টোবর মাসের শেষ দিক, কলকাতায় এখনো তেমন ঠান্ডা পড়েনি। ময়দানের পাশে দাঁড়িয়ে আছে সেই চেনা সাদা সৌন্দর্য, ভিক্টোরিয়া মেমোরিয়াল। টিকিট কাউন্টারে আজ খুব একটা ভিড় নেই। সপ্তাহে সোমবার ছাড়া বাকি সব দিনই মেমোরিয়াল খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনি যদি শুধু পার্ক ঘুরতে চান তবে সকাল 5:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রবেশ করা যায়। এই জায়গাটা 8 থেকে 80 সবারই ভালো লাগার। কেউ সকালে হাঁটতে আসে, কেউ ছবি তুলতে, কেউ আবার ইতিহাসের গন্ধ নিতে। আমরাও চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখতে। সব শুরু 1901 সাল থেকে। সেদিন পৃথিবী হারালো ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী রানী ভিক্টোরিয়াকে। তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। তিনি ঠিক করলেন রানীর স্মৃতিতে একটা চিরস্থায়ী স্মৃতিসৌধ তৈরি করতে হবে, যা হবে ভারত ব্রিটিশ সম্পর্কের প্রতীক। এরপর দরকার হলো একটা বিশাল জায়গা। পছন্দ করা হলো ময়দান ও ফোর্ট উইলিয়ামের চারপাশের খোলা মাঠের অংশ, যেখানে কিছুটা জায়গা নিচু জলাভূমি ছিল। আর সেখানেই সিদ্ধান্ত নেওয়া হলো এই মহৎ স্থাপত্যের ভিত্তি স্থাপন করা হবে। এরপর শুরু হলো অর্থ সংগ্রহ। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মোট খরচ হয়েছিল প্রায় 1,05,00,000 টাকা। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি। এর বেশিরভাগ অর্থ দিয়েছিলেন ভারতীয় জমিদার, ধনবান ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। ব্রিটিশ সরকার দিয়েছিল অতি সামান্য অংশ। নকশা করেছিলেন বিখ্যাত ব্রিটিশ স্থপতি উইলিয়াম এমারসন, আর নির্মাণের দায়িত্বে ছিলেন মার্টিন অ্যান্ড কম। নির্মাণ শুরু হয় 1906 সালে আর শেষ হয় 1921 সালে। মানে প্রায় 15 বছর লেগেছিল এই অমর সৌধটি গড়ে তুলতে। এখানেই শেষ নয় ইতিহাসের রহস্যের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমারু বিমানের হামলার হাত থেকে বাঁচানোর জন্য এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের শ্বেত শুভ্র যে বিশাল রাজপ্রাসাদ, একে পুরো কালো করে দেওয়া হয়েছিল। ঠিকই শুনছেন, পুরো কালো রঙে রাঙিয়ে দেওয়া হয়েছিল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে, যাতে আকাশ থেকে বিমান হামলার হাত থেকে এই স্মৃতিসৌধকে রক্ষা করা যায়। আরও এক অবাক করা তথ্য রয়েছে এখানে। ভারতের বিখ্যাত ধনকুবের লক্ষ্মী মিত্তল ওনার ছেলের বিবাহের জন্য এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ভাড়া করেছিলেন। এখানেই তার ছেলের বিয়ে সম্পন্ন হয়েছিল। জানা যায় এক রাতের জন্য উনি এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ভাড়া নেওয়ার জন্য কড়কড়ে 9 লক্ষ টাকা খরচ করেছিলেন। তবে সেটাই ছিল প্রথম ভাড়া দেওয়া, আর ওটাই শেষ। এরপরে আর ভিক্টোরিয়া মেমোরিয়াল কোনো ব্যক্তিগত উদ্দেশ্যে বা কোনো কিছুর জন্য ভাড়া দেওয়া হয়নি। আজ এই ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু ইতিহাসের প্রতীক নয়, এটা একটা জীবন্ত স্মৃতি, এক জাদুঘর, যেখানে ভারত এবং ব্রিটিশ সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। চলুন এখন আমরা ঘুরে দেখব ভিক্টোরিয়া মিউজিয়াম। মিউজিয়ামের ভেতর আমরা এখন ঢুকছি। মিউজিয়ামের ভেতরে ঢুকেই চোখে পড়বে ব্রিটিশ সাম্রাজ্যের রানী মহারানী ভিক্টোরিয়ার বিশাল এক শ্বেতপাথরের মূর্তি।
চারপাশের দেওয়াল জুড়ে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণকালের অসংখ্য বিরল ছবি। যে পাথর দিয়ে এই স্মৃতিসৌধ তৈরি হয়েছিল সেটি হলো রাজস্থানের বিখ্যাত সাদা মার্কানা মার্বেল। এই মার্বেল দিয়ে তৈরি হয়েছিল অমর আরেক সৌধ, সেটি হলো তাজমহল। প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত এনফিল্ড গান এটিতে ব্যবহৃত কার্তুজকে কেন্দ্র করে ভারতে 1857 সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। আর এখানে রয়েছে সিল্ক ও ভেলভেটের তৈরি জ্যাকেট এবং সিপাহী বিদ্রোহের অন্যতম নায়ক তাতিয়া টোপির চুলের অংশ। মিউজিয়ামের এই ঘরটিতে বেশ কয়েকটি অয়েল পেইন্টিং রয়েছে, যেখানে তৎকালীন ভারতের সামাজিক ও রাজনৈতিক চিত্র ফুটে উঠেছে। রয়েছে রানী ভিক্টোরিয়ার ব্যবহৃত পিয়ানো, যেটা বানিয়েছিলেন চতুর্থ রাজা উইলিয়াম। উইলিয়াম এমারসন ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে মডেলটা বানিয়েছিলেন এটি হলো সেই আসল মডেল। এর উপরেই বেস করে ভিক্টোরিয়া মেমোরিয়াল বানানো হয়েছিল। এখানে রয়েছে হাতে আঁকা পঞ্জিকা, যাতে ভগবান বিষ্ণুর 10 অবতারকে চিহ্নিত করা আছে। কাঠের কাজসহ হাতে আঁকা গোলাকার তাস রয়েছে। এই ঘরটি কুইন্স হল নামে পরিচিত। সারা ঘরের দেওয়ালে সাদা মার্বেলের নকশা সত্যি অভূতপূর্ব। দেওয়ালের এক পাশে রয়েছে ভারতবাসীর উদ্দেশ্যে লেখা রানী ভিক্টোরিয়ার খোলা চিঠি, যা খোদাই করে লেখা রয়েছে। রয়েছে ভারতের স্বাধীনতার যুদ্ধে ব্যবহৃত বহু অস্ত্রশস্ত্র। মেজর জেমস রেনেলের মূর্তির ঠিক পাশেই রয়েছে পলাশির যুদ্ধে ব্যবহৃত কামান, যেটা ব্যবহার করেন রবার্ট ক্লাইভ। এখন আমরা রয়েছি বিপ্লবী ভারত গ্যালারিতে। এখানে স্বদেশী আন্দোলনে বিপ্লবীদের ব্যবহৃত বহু অস্ত্রশস্ত্র রয়েছে। 19 শতকের গোড়ার দিকে ভারতে শুরু হয় টেলিগ্রাফ ব্যবস্থা। এখানে ভারতীয় টেলিগ্রাফ ব্যবস্থার বিভিন্ন যন্ত্রাংশ রাখা আছে। রয়েছে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রাসবিহারী বসু, বাল গঙ্গাধর তিলক, রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, নেতাজি, বিবেকানন্দ প্রমুখ মনীষীদের তৈলচিত্র এবং তাঁদের অবদান। এখানে পাশাপাশি আছে দুই জগতের গল্প, একদিকে ব্রিটিশ শাসনের ইতিহাস, অন্যদিকে ভারতের স্বাধীনতার ইতিহাস। সত্যি এই মেমোরিয়াল শুধু এক রাজ স্মারক নয়, এটি এক মিলন ক্ষেত্র, যেখানে ভারত ও ব্রিটিশ সংস্কৃতি এক সূত্রে গাঁথা হয়েছে। এখানে দেখা যাচ্ছে প্রাচীন ভারতের পোস্টাল স্ট্যাম্পের কিছু কালেকশন। রয়েছে ভারতীয় টেলিগ্রাম ব্যবস্থার ইনল্যান্ড টেলিগ্রাম রিসিপ্ট কপি, শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ব্যবহৃত টাইপরাইটার। প্রচুর মানুষ এসেছেন, ঘুরে দেখছেন এই মিউজিয়াম। সময় করে আপনারাও আসুন আপনার বাড়ির ছোট্ট সদস্যদের সঙ্গে নিয়ে, খুব ভালো লাগবে। আমরা অবশ্য শুধু মিউজিয়ামটাই ঘুরে দেখলাম, পাশের পার্কটাও কিন্তু খুব সুন্দর। আমরা সময়ের অভাবে ঘুরতে পারলাম না, আপনারা কিন্তু মিস করবেন না।
ভিক্টোরিয়া মিউজিয়াম ঘুরে আমরা এখন বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন প্রায় 1টা বেজে গেছে। তবে আপনাদেরকে কয়েকটা কথা বলে রাখি, আপনারা যারা নিজেদের গাড়ি বা বাইক নিয়ে আসবেন তারা কিন্তু খুব কেয়ারফুলি আসবেন, কারণ এখানে কিন্তু পার্কিং নেই, পার্কিংয়ের প্রচণ্ড প্রবলেম রয়েছে। আর যদি মেট্রো করে আসেন তাহলে কোনো অসুবিধা নেই, নিয়ারেস্ট মেট্রো স্টেশন থেকে হেঁটে আপনারা চলে আসতে পারেন। ভিক্টোরিয়াকে পেছনে ফেলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবারও একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততদিনে আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, গুড বাই।